চালের বাজারে উত্তাপ, দফায় দফায় বাড়ছে দাম। কর্পোরেট আধিপত্য এবং মজুতদারদের কারসাজি বলছেন ব্যবসায়ীরা। দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যোগ দেবেন আর্থনা সামিটে। আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে ক্রমেই অস্থির হয়ে উঠেছে অত্যাবশ্যকীয় এই পণ্যের বাজার। ব্যবসায়ীরা দোষেন কর্পোরেট প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য এবং অবৈধ মজুতদারদের কারসাজিকে। এজন্য সরকারের মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট ভাঙার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। এবছরের শুরু থেকেই লাগামহীন দেশের চালের বাজার। গেল 3 মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে চালের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। আর মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা ও চিকন চাল 10 থেকে 15 টাকা। এছাড়া 25 কেজির বস্তায় গড়ে 200 টাকা এবং 50 কেজির বস্তায় দাম বেড়েছে 400 টাকা। ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা রোধ করে বাজার স্থিতিশীল করতে গত বছর বেসরকারি খাতে 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। তবে আমদানি শুল্ক প্রত্যাহার ও 4 দফায় সময় বাড়ানোর পরও অনুমতির মাত্র 32% চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা। হাওর অঞ্চলে বোরোর নতুন ধান কাটা শুরু হওয়ায় 15 এপ্রিলের পর আমদানির সুযোগ বৃদ্ধি করা হয়নি। আর এই সুযোগে বাজারে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। ইন্ডিয়া যখন শুনছে বন্ধ করে দিয়েছে তখনও তো দাম বাড়াতে, সব চালের দামে বাড়তে। ব্যবসায়ীরা অবশ্য চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণকে। চাল ব্যবসাটা চাল ব্যবসায়ীর কাছে নাই, এখন শিল্পপতির কাছে গেছে। ওনারা দাম শুধু কিনে স্টক করতেছে, মার্কেটে চাল ছাড়তেছে না। এখনো পুরান চাল তাদের কাছে স্টক আছে। এই যে এখন পোকালা চাল আইতেছে, মানে এগুলা পুরান চাল স্টক, এখন আবার নতুনগুলো কিনে স্টক করতেছে, নতুন চাল আরও আগে আসার কথা। চালের দাম বৃদ্ধিতে বিপাকে রয়েছেন ক্রেতারা। আমি তো আসছি বস্তা ধরে নিব, কিন্তু সেটা এত পরিমাণ এক্সেস হয়ে যাচ্ছে আমার বাজেটের তুলনায় যে আমাকে বলতে হচ্ছে খুচরা দেন, আমি খেয়ে দেখি, তারপরেও চালে পোকা আছে। গতবারে যে চাল 18-1900 টাকা বস্তা, 25 কেজি বস্তা 18-1900 টাকা দিয়ে কিনছে, সেটা এখন 25-26 টাকা। বিশ্লেষকরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপ দরকার। এই চালের যে বাজার যাতে স্থিতিশীল থাকে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, আমি বাণিজ্য মন্ত্রণালয় প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি আছে, এদের সাথে এই যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে ইমিডিয়েটলি বসা দরকার। সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে তাদের নিয়মিত বাজার তদারকি করা উচিত। গত কয়েক মাস ধরেই চালের বাজারে ঊর্ধ্বগতি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 11.5%, মাঝারিতে 8.25% এবং মোটা চালের দাম বেড়েছে প্রায় 3%। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পর্যায়ে মজুতের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল নাসানির আমন্ত্রণে 4 দিনের এ সফরে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানে দোহার উদ্দেশ্যে যাত্রা করেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সফরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার কথাও রয়েছে ডক্টর ইউনুসের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে 10 জনের এনআইডি স্থগিত করা হয়। এই মৌখিক আদেশের কপিতে 16 ফেব্রুয়ারি এনআইডি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সই করেন। সোমবার এনআইডি অনুবিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শেখ পরিবারের অন্য 8 সদস্য হলেন সজীব ওয়াজেদ
জয়, সাইমা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এনআইডি স্থগিত করার ফলে এই 10 জনের তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা যাবে না। মূল হচ্ছে যে সম্পদ ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এনআইডিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরেন যে একজন ক্রিমিনাল, সে ক্রিমিনালি করে দেশে অনেক সম্পদ অবৈধভাবে অনেক সম্পদ করেছে, করার পরে এখন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সে দেশ ত্যাগ করলো। সে কাউকে পাওয়ার দেওয়ার পরে সে দেখা গেল যে এই জিনিসটাকে সে বিক্রি করে দিল। পাওয়ার দিতে গেলে এনআইডি লাগবে। এনআইডি লাগবে মানে তার কাছে মনে করেন যে এনআইডি নাম্বার আছে, তাতে কাজ হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউনান প্রদেশের গভর্নর। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং চীনের দূরত্ব কমানোর যাত্রা শুরু হয়েছে। গভর্নর প্রধান উপদেষ্টাকে আবারও চীন সফরের আহ্বান জানান। বলেন, চীন শুধু ভালো প্রতিবেশীই নয়, আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়। চীনে তার সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানো মুহূর্ত। প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করেছেন। সোমবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। পরে নজরুল ইসলাম খান ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবি জানান। প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে জানান নজরুল ইসলাম খান। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে পুনরায় আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। সংলাপে 147টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, 16টি প্রস্তাবে দ্বিমত ও 4টি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে তাদের দল। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে নিজেদের মত দিয়েছে দলটি। সংলাপে ফ্যাসিবাদের দোসরদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দেওয়ার পক্ষে মত দিয়েছে খেলাফতে মজলিস। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। কৃষি উপদেষ্টার আশ্বাসে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা সকল কর্মসূচি স্থগিত করেছে। এর আগে সোমবার উচ্চশিক্ষা সহ 8 দফা দাবিতে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির গেটে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। অপরদিকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। দাবি আদায়ের পক্ষে দিনভর স্লোগান দিতে থাকেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। তারা যদি আমাদের সাথে বসে আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দেয়
আমরা আগামীকালই মাঠে ফিরে যাব। অন্যথায় আজকে খামার বাড়ি ঘেরাও হয়েছে, কালকে থেকে সারা বাংলার চট্টগ্রাম থেকে রংপুর আমরা অসহযোগ আন্দোলনে নামবো। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। এদিকে কৃষি ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে একই স্থানে বিক্ষোভ মিছিল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা যারা এরা আসলে কৃষিবিদ না, বাট এরা চাচ্ছে এরা কৃষিবিদ হওয়ার জন্য, এদের নামের কৃষিবিদ লাগানোর জন্য, যেটা এদের যোগ্যতার সাথে যায় না। আমাদের দাবি অবশ্যই ওদের বিপক্ষে, ওদের অনৈতিক দাবির বিপক্ষে। আমরা আমাদের নৈতিক দাবি অবশ্যই উত্থাপন করবো এবং আমরা এটা নিয়ে কর্মসূচি আমাদের সামনে এগিয়ে যাব। এক পর্যায়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দুপক্ষের সমঝোতা হয়। 4.5 ঘন্টা পর অবস্থান থেকে সরে যান কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আর দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা। কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। আমাদের ভাইয়ের 3 জন আসামিকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। বাকি যারা আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। আপনাদেরকে তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা হত্যাকাণ্ডের ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত 3 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয়। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে এই ঘটনায় রোববার রাতে কামাল হোসেন, আলবি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে মহাখালীর ওয়ারলেস থেকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন 7 রাস্তা মোড় এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, 7 রাস্তা মোড়ে আরমানকে 3 জন ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। আরমানের বাসা তেজগাঁও বেগুনবাড়ি এলাকায়। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে চাকরি করত বলে জানায় তার পরিবার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন 32 শিক্ষার্থী। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশন কর্মসূচি শুরু করেন 32 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার সহ একাধিক শিক্ষক সেখানে যান। অনশন না করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক এবং লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা ও ডিবি পুলিশ।
ব্লক রেড চেকপোস্ট ও বিশেষ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। এছাড়া চোরাই গাড়ি, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কর ফাঁকির কারণে 2022-23 অর্থ বছরে 2,26,236 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ায় 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে। তাই উন্নয়নশীল দেশে উত্তরণ করতে কর জিপিটি অনুপাত অন্তত 15% করার বিকল্প নেই। মেজবা আহসানের রিপোর্ট। 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। নিম্নগামী হয় কর জিডিপির হারও। দ্বিতীয় মেয়াদে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2015 সালে সেটি বেড়ে দাঁড়ায় 1,33,000 কোটি টাকায়। তারপর থেকে প্রতি বছরেই বাড়তে থাকে কর ফাঁকি। সিপিডি বলছে, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, আইন কানুনে জটিলতা ও কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ। তাই বর্তমান উন্নয়নশীল দেশে উত্তরণে এটি বন্ধের বিকল্প নেই। ট্যাক্স দিতে যেতাম, আমাকে আসলে কি ফেস করতে হতো, এবং এটা কিন্তু এই সরকার পতনের পরেও এই অভিজ্ঞতা আমার হয়েছে। ফলে আমরা বুঝতে পারি যে বিজনেসের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে কত বেশি। ফলে আমরা বলছি যে যদি সিসিটিভি দিয়ে হয়, যদি এটাকে ট্রান্সপারেন্ট করে হয়, এটাকে আরো অ্যাকাউন্টেবল করতে হবে। দেশের কর ব্যবস্থা রাজনৈতিকভাবে প্রভাবিত অভিযোগ করে সিপিডির গবেষণা পরিচালক বলছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় এনবিআরকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই যে ইনসেনটিভগুলো তার একটা বৃহদাংশ উইথড্র করা, এবং যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য রাখাও যাবে না, সুতরাং সেখান থেকে সরে আসা এবং সেটাকে রিভাইজ করা। বাংলাদেশের এই ইনসেনটিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেনটিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে। যেসব প্রতিষ্ঠান কর দেয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানায় সংস্থাটি। কর অন্যায্যতা শুধুমাত্র কর হারের বিষয় নয়, কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয়, এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। 2030 সালের মধ্যে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে আগামী বছরগুলোর মধ্যে অতিরিক্ত $17.5 বিলিয়ন কর আদায়ের তাগিদ সিপিডির। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চালের বাজারে উত্তাপ, দফায় দফায় বাড়ছে দাম। কর্পোরেট আধিপত্য এবং মজুতদারদের কারসাজি বলছেন ব্যবসায়ীরা। দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যোগ দেবেন আটনা সামিটে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।